শিল্প উৎপাদন বাড়াতে চান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় শুক্রবার সংচন কাউন্টিতে একটি নতুন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিন তিনি পিয়ংইয়ং এর বাইরে অঞ্চলের উন্নয়নের উপর জোর দেন। উৎপাদন সুবিধাগুলোর আধুনিকীকরণ, নতুন উৎপাদন সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক প্রেক্ষাপটকে আরও উন্নত করতে চান। করোনাকালের পর থেকেই সংকুচিত হতে থাকে উত্তর কোরিয়ার অর্থনীতি। গত বছর দেশটির জিডিপি যে পর্যায়ে এসে দাঁড়ায় তা প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের মাত্র 1.7%। এ অবস্থায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল কিম জং উন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির সংচন কাউন্টিতে একটি নতুন কারখানা উদ্বোধন করেন কিম। এ সময় শিল্প উৎপাদন বাড়ানোর জন্য প্রান্তিক পর্যায়ের বিভিন্ন খাত আধুনিকীকরণের আহ্বান জানান। বলেন, পরিস্থিতি যাই হোক, দেশের অর্থনৈতিক উন্নয়নই তার লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন একটি কারখানা পরিদর্শন করেন, যেখানে সয়া সস, মিষ্টি মশলা সহ অনেক কিছু উৎপাদন করা হয়। কারখানাটিকে দেশের উৎপাদন ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2023 সালে উত্তর কোরিয়ার মোট জিডিপি ছিল 40.2 ট্রিলিয়ন ওন বা $27.86 বিলিয়ন। একই সময়ে দক্ষিণ কোরিয়ার জিডিপি ছিল 2401.2 ট্রিলিয়ন ওন। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী সিওল। স্থানীয় সময় শনিবার রাজপথে জড়ো হন কয়েক হাজার ইয়োল সমর্থক। তাকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তারা। এ সময় সামরিক আইন জারিকে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হিসেবেও দাবি করেন বিক্ষোভকারীরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের প্রতিবাদে উত্তাল রাজধানী সিওল। স্থানীয় সময়ে শনিবার অভিশংসিত প্রেসিডেন্টের পক্ষে রাজপথে নামেন বেশ কয়েক হাজার মানুষ। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। দাবি জানান ইয়ন সুকের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। বিক্ষোভে অংশগ্রহণকারীদের কেউ কেউ সামরিক আইন জারির পদক্ষেপের পক্ষেও বক্তব্য দেন। দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্যই ইয়ন সুক এমন সিদ্ধান্ত নেন বলে মনে করেন বিক্ষোভকারীরা। আমরা প্রেসিডেন্ট ইয়নকে তার দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে জড়ো হয়েছি। তিনি দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য যা করেছেন তা ন্যায়সঙ্গত। 3 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইয়ন। পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটিতে উতরে গেলেও দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হন ইয়ন সুক ইয়োল। তাকে পুনর্বহাল কিংবা অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে সাংবিধানিক আদালতের ওপর। এই অভিশংসনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট কোরিয়ার রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি একটি বড় পরীক্ষা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এ অভিবাসীদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে পর্তুগালের বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সচেতন সমাজ। শনিবার বাংলাদেশিদের ফুল দিয়ে এ হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। হয়রানির প্রতিবাদে পাশে থাকায় সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনে তল্লাশির নামে নিরপরাধ অভিবাসীদের হয়রানি করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় দেশটির সচেতন মহলে। তল্লাশির নামে পুলিশি হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লেফট ব্লক, লিব্রে সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দল। এই ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেন তারা। শনিবার এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভের ডাক দেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। বিক্ষোভ থেকে পর্তুগালের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক লাল ফুল দিয়ে প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেন তারা।
tarde atribulada. বৃহস্পতিবার এখানে পুলিশ একটি অভিযান পরিচালনা করে, যেখানে শুধু বাংলাদেশিরাই নয়, অনেক দেশের অভিবাসীরাও ওই তল্লাশির শিকার, যা পর্তুগালের সার্বিক পরিস্থিতিতে অনেক প্রশ্নের জন্ম দেয়। Muito grande. Há várias comunidades, mas এখানে বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসী শিশুরাও আমাদের শিশুদের সাথে একই স্কুলে পড়ছে। সেদিন পুলিশ এখানে যা করেছে তা সম্পূর্ণ অন্যায়। গণতন্ত্রের প্রতীক হাতে এই বার্তাই দিতে চাই, আমরা আপনাদের সাথে আছি। পর্তুগিজদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আজকে যে সলিডারিটিটা এই রোডে হচ্ছে এটা অত্যন্ত পজিটিভ। এখানে পর্তুগালের শীর্ষস্থানীয় বামধারার এবং মধ্যমধারার রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা আমাদের স্ট্রিটে এসেছেন এবং ওনারা ফুল দিয়ে আমাদের মানুষজনকে, স্বাধীনতার প্রতীক ফুল দিয়ে আমাদের মানুষজনকে জানাচ্ছেন যে আমরা তোমাদেরকে চাই এবং আমাদের এখানে রেসিস্ট এবং ফ্যাসিস্ট যারা তারা চলে যাবে, তোমরা সে স্থান নিবে। অভিবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের জন্য সহমর্মিতা জানাতে 11ই জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পর্তুগিজদের আজকের এই সহমর্মিতা স্পষ্ট বার্তা দেয়, পর্তুগিজরা কখনোই কোনো অন্যায়কে সমর্থন করে না। সাধারণ নাগরিক বা অভিবাসী সবার নাগরিক অধিকার সমান, তবে অভিবাসীদেরও মেনে চলতে হবে এদেশের আইন কানুন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ঠিক সময়। তীব্র ঠান্ডায় জমে গেছে ভারতের কাশ্মীরের ডাল লেক। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। প্রতিদিনই বাড়ছে ঠান্ডা। চরম আবহাওয়ায় বিপন্ন কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের জনজীবন। কনকনে শীতে কাঁপছে ভারতের কাশ্মীর। তীব্র ঠান্ডায় জমে গেছে অঞ্চলটির অন্যতম পর্যটন আকর্ষণ ডাল লেক। বরফের চাদরে ঢাকা লেকে বাধার মুখে পড়ছে নৌকা চলাচল। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার তীব্রতা। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বিপর্যস্ত মানুষের জনজীবন। सुबह सुबह आज बहुत ठंड है महसूस हो रही है और हमने भी देखा कि डल लेक फ्रीज हो चुका है और तकरीबन -8.5 बताया गया है कि आज फ्रीज हुआ है। শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপলাইনের পানি জমে গেছে মোটরও। এতে স্বাভাবিক পানি সরবরাহে জটিলতা দেখা দিয়েছে। এছাড়া শৈত্যপ্রবাহের কারণে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। এমনকি গত 5 দশকের মধ্যে কাশ্মীরের শ্রীনগরে এবছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। অঞ্চলটিতে আগত পর্যটকেরা বরফ দেখার আশায় খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, কাশ্মীরে শীতের প্রকোপ আগামী 25 ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আখতার, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও আনন্দ উৎসব। ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরতে পিঠা মেলায় অংশ নেন শত শত মানুষ। প্রবাসীদের মিলন মেলা হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরবে কর্মব্যস্ত সময়ের মধ্যেই ঐতিহ্যবাহী পিঠাপুলি নিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা, যা ক্ষণিকের জন্য তাদের নিয়ে যায় সে করে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে উপভোগ করেন বিভিন্ন স্বাদের পিঠা। পিঠা উৎসবের আয়োজন করে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল বশির বলেন, প্রবাসীদের মাঝে দেশের স্বাদ ও সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের মজার খেলা। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে হয় জনপ্রিয় হাড়ি ভাঙ্গা খেলা এবং নারীদের জন্য ছিল বালিশ বদল খেলা। এই আয়োজনে ফোরামের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান। পাশাপাশি দপ্তর সম্পাদক রুস্তম খান অতিথি এবং মেলার স্পন্সরদের সঙ্গে মঞ্চে তাদের প্রবাস জীবনে বাংলাদেশের অনুভূতি ও পরিচিতি বিনিময় করেন। প্রবাসীরা মনে করেন এই আয়োজনটি তাদের মাঝে শুধু আনন্দই এনে দেয়নি, বরং সামাজিক বন্ধনকেও করেছে শক্তিশালী। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বিখ্যাত একটি গুহা সাজানো হয়েছে বড়দিনের সাজে। সাজসজ্জায় রাখা হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সময়কার আবহ। 5 কিলোমিটার রাস্তা জুড়ে আয়োজিত এবারের আয়োজনে 24,000 দর্শনার্থীর সমাগম হবে বলে মনে করছেন আয়োজকরা। থাকবে সঙ্গীত, আলো ও চমৎকার সাজ। আলো,
রং আর সুরের ছন্দে মুখরিত এই স্থানটি স্লোভেনিয়ার পোস্তজনা অঞ্চলের বিখ্যাত একটি গুহার ভেতরের, যেখানে আয়োজন করা হয়েছে আসন্ন বড়দিনের উৎসবের। সাজসজ্জায় রাখা হয়নি কোনো কমতি, দেয়া হয়েছে যিশুর জন্মের সময়কার আবহ। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে যিশু খ্রিস্টের জন্মের ঘটনার আলোকে বিখ্যাত নাটক নেটিভিটি প্লে। দেশটির বিখ্যাত পোস্তজনা গুহার এই আয়োজন দেখতে এবার 24,000 দর্শনার্থী আসবেন বলে মনে করছেন আয়োজকরা। 5 কিলোমিটার দীর্ঘ পথের আয়োজনে থাকবে সঙ্গীত ও চমৎকার আলোকসজ্জা। ছুটির এই মরশুমে দর্শনার্থীরা যিশুর জন্মের একটি জীবন্ত সংস্করণ উপভোগ করতে পারবেন। It's really fantastic. This is magic moment for all the world, I think. Yes, this music, this light, this Christmas time is really beautiful. পোস্তজনায় নেটিভিটি নামের এই নাটকের প্রদর্শনী শুরু হয়েছিল 1989 সালে। নিজস্ব ইতিহাস আছে লক্ষ বছর আগেকার এই গুহাটিরও। বিংশ শতাব্দীর শুরু থেকেই এটি পর্যটন আকর্ষণে পরিণত হতে থাকে। গুহার ভেতরের দৃশ্য দেখতে দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছিল ভূগর্ভস্থ ট্রেনও। কাকলি আখতার, সময় সংবাদ। অক্টোবরের ভয়াবহ বন্যার দুর্বিষহ স্মৃতি ভুলিয়ে বড়দিনের আনন্দে মেতে উঠেছে স্পেনের ভ্যালেন্সিয়ার পাপোর্টা শহর। ক্রিসমাসের খুশিতে মাত্রা বাড়াতে সান্তা ক্লজের বেশে উপস্থিত হন বিশ্ববিখ্যাত শেফ ও দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস। বন্যায় হতাহতের পাশাপাশি বহু মানুষ বাসস্থান হারানোর পর থেকে পুনর্বাসন এবং সহায়তা কার্যক্রম চলছে, যদিও প্রশাসনের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সারা বিশ্ব যখন বড়দিনের আয়োজনে ব্যস্ত, তখন পিছিয়ে নেই স্পেনের ভ্যালেন্সিয়ার পাপোর্তা শহরও। 2 মাস আগেই ইতিহাসে সবচেয়ে বড় বন্যার কবলে পড়ে শহরটি। এই বন্যায় হতাহতের ঘটনার পাশাপাশি অনেক মানুষ তাদের ঘরবাড়ি ও সম্পদ হারান। এমন মানববেতর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্ববিখ্যাত শেফ ও দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস। শুধু তাই নয়, বড়দিনের উৎসবকে আরও আনন্দঘন করতে সান্তা ক্লজের বেশে শিশুদের মাঝে উপস্থিত হন তিনি। অক্টোবরের বন্যার পর থেকে শুরু করে এখন পর্যন্ত বন্যা কবলিতদের খাবার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জোসে আন্দ্রেস। এখন পর্যন্ত হাজার হাজার অসহায় নাগরিকের খাদ্যের যোগান দিয়েছে এই সংস্থা। ভ্যালেন্সিয়ার স্থানীয় শিশুদের জন্য বড়দিনের উপহার এবং শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন তিনি। সংস্থাটি জানিয়েছে জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় সাহায্য কার্যক্রম চালিয়ে যাবে এবং ক্রিসমাসের জন্য বিশেষ খাদ্য তালিকা প্রস্তুত করছে। আমি মনে করি এই স্বেচ্ছাসেবিতা ছাড়া এটি কখনোই সম্ভব হতো না। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ এবারের ক্রিসমাস আমাদের জন্য অনেক কঠিন। শিশুরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে যা কোনোভাবেই কাম্য নয়। সরকার যা করতে পারেনি তা স্বেচ্ছাসেবীরা সম্ভব করে দেখিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য স্পেনের প্রধানমন্ত্রী 2.3 বিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা করেছেন। তবে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবুও স্থানীয়দের প্রত্যাশা, মানবিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে পাপোর্তা শহর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খ্রিস্টান ধর্মের জুবিলি এবং বড়দিন উপলক্ষে রোমে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট সব জায়গা সাজানো হচ্ছে রঙিন আলোয়। পাপমোচনের বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ইতালিয়ানরা। ইতালি থেকে বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঝলমলে রঙিন আলোয় সেজেছে রাস্তাঘাট, দোকানপাট। আলোকসজ্জার মুগ্ধতা অবলোকনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ। 24 ডিসেম্বর সন্ধ্যায় খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। একই সঙ্গে শুরু হচ্ছে খ্রিস্ট ধর্মের আরেকটি উৎসব, জুবিলি। একই দিন সন্ধ্যা 7:30টায় খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ সেন্ট পিটার্স বাসিলিকার 4টি পবিত্র দরজা খুলে দেওয়ার মধ্য দিয়ে বছরব্যাপী আয়োজিত এই জুবিলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। চলবে 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত। কথিত রয়েছে ভ্যাটিকান সিটির দরজাগুলোর মধ্য দিয়ে প্রবেশ করলে সারা জীবনের পাপ মোচন হবে। জুবিলি এবং বড়দিন উদযাপনে রাজধানী রোমে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ। বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ছাড়াও স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিন এবং জুবিলি উদযাপনে প্রস্তুত বলে জানান ইতালীয়রা। এবছর জুবিলি অনুষ্ঠিত হচ্ছে, সেই সাথে বড়দিনের উৎসবে আমরা অংশ নিচ্ছি। জুবিলি উপলক্ষে রোম নতুন সাজে সেজেছে এবং হাজার হাজার পর্যটক আসছে। আমরা 26 ডিসেম্বর যিশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা জানাতে যাব এবং বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করব।
জুবিলি উদযাপনে খ্রিস্ট ধর্মের নাগরিকরা বিভিন্ন দেশ থেকে ইতালিতে পৌঁছাতে শুরু করেছে। এই এক বছরে 3.5 কোটি থেকে 4.5 কোটি পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে। 1300 সাল থেকে প্রতি 50 বছর পর পর এই জুবিলি অনুষ্ঠিত হলেও এখন প্রতি 25 বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। সময় সংবাদ, ইতালি। ব্রাজিলের আমাজন অঞ্চলের খরা কবলিত এলাকায় বড়দিনের খুশি ছড়িয়ে দিতে পৌঁছেছেন সান্তা ক্লজ। আমিগোস দো নোয়েল প্রজেক্টের অংশ হিসেবে দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের কাছে প্রায় 70টি উপহার পৌঁছে দেয় স্বেচ্ছাসেবীরা। কোনো ঝকঝকে আইসলেট কিংবা তুষার শুভ্র রেইনডিয়ার নয়, বরং রীতিমতো নৌকায় চেপে আমাজন নদী পার হচ্ছেন সান্তা ক্লজ। কখনো হেঁটে, আবার কখনো ছোট গাড়িতে করে পাড়িয়ে দিচ্ছেন চড়াই উতরাই রাস্তা, কাঁধে তার মস্ত বড় ঝুলি। এমন দৃশ্যে দেখা মেলে ব্রাজিলের আমাজন অঞ্চলে। বিশ্বজুড়ে যখন বড়দিনকে বরণ করে নিতে নানা আয়োজন চলছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের আবেলহা গোষ্ঠীর বাসিন্দারা তখন প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। খরা কবলিত এই এলাকায় জাঁকজমকপূর্ণ সাজসজ্জা তো দূরে থাক, ঠিকমতো 3 বেলা খাবার জোটানোই দায় হয়ে পড়েছে। এ অবস্থায় দুর্গম এই অঞ্চলের শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে হাজির হয়েছেন স্বয়ং সান্তা ক্লজ। আমিগোস দো নোয়েল প্রজেক্টের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। এই এলাকায় বসবাসরত শিশুদের জন্য প্রায় 70টি উপহার নিয়ে যায় স্বেচ্ছাসেবীরা। হঠাৎ পাওয়া এই চমকে যার পরনে খুশি আমাজনবাসী। আমি ভাবছিলাম এই খরার দিনে এখানকার যে অবস্থা, তাতে আমাদের কথা কে মনে রাখবে, কিন্তু সান্তা ক্লজ আমাদের ভুলেনি। তিনি ঠিকই আমাদের সঙ্গে আছেন, আমরা খুবই আনন্দিত। সবার মুখে হাসি ফোটাতে পেরে খুশি সান্তা ক্লজও। ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি দেখলে মন ভালো হয়ে যায়। এদের অনেকের বাবা মায়েরই উপহার কিনে দেওয়ার সামর্থ্য নেই, তাই আমরা এই অঞ্চলের মানুষের মধ্যে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এসেছি। 1988 সালে প্রতিষ্ঠিত আমিগোস দো নোয়েল প্রজেক্টের লক্ষ্য প্রতি বছর মানাউস এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে অন্তত 7000 শিশুর মাঝে আনন্দ ছড়িয়ে দেয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইনজুরি থেকে ফিরে 2026 বিশ্বকাপে খেলার কথা জানালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আগামী বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্য সেলেসাও তারকার। এদিকে বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি মৌসুমে আল হিলালের জার্সিতে আবারও নিজেকে প্রমাণে মরিয়া নেইমার। মাঠের সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা সবসময় তিক্ত। ইনজুরির ছোবলে মাঠের ফুটবলের সঙ্গে বনিবনা কখনোই যেন হয় না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। ইউরোপের যশ খ্যাতির কথা না ভেবে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সেখানে গিয়েও দুদণ্ড শান্তি মিলল কি নেইমারের? 2022 কাতার বিশ্বকাপের পরই ধারণা করা হচ্ছিল আগামী ওয়ার্ল্ড কাপে আর খেলবেন না নেইমার। ইনজুরি আর হতাশা থেকে এই ব্রাজিলিয়ান তারকা হয়তো অবসরেই চলে যাবেন, তবে এবার নিজেই জানালেন নিজের স্বপ্নের কথা। সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমিয়ে বেশ কয়েক দফায় ইনজুরিতে নাজেহাল অবস্থা নেইমারের। গেল মৌসুমে ক্লাবের হয়ে মাঠেই নামতে পারেননি এই সেলেসাও তারকা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের এই বছরের ম্যাচেও মাঠে পাওয়া যায়নি তাকে। তবে অবাক করা এক তথ্য দিলেন নেইমার। গেল নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে প্রস্তুত থাকলেও তাকে দলে রাখা হয়নি বলে জানান তিনি। আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন এই ব্রাজিলিয়ান। অবশ্যই আমি ফিরব, সেই প্রস্তুতি নিচ্ছি। আমাকে গেল নভেম্বরে বাছাইয়ের ম্যাচে ডাকতে পারত, কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরের বার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে। অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে 3টি বিশ্বকাপে খেলেছি, অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটাই মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে। জাতীয় দলে ফেরার পাশাপাশি এবার নিজের ক্লাবেও দারুণ সময় কাটানোর লক্ষ্য তার। তবে চোটের কারণে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে নাকি নতুন করে চুক্তি করবে না সৌদি ক্লাব হিলাল, কিন্তু সে গুঞ্জনের অবসান করলেন নিজেই। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আর পেছন ফিরে তাকানো নয়, চলতি মৌসুমে নিজের সেরা ছন্দে খেলার লক্ষ্য নেইমারের।
সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও নিজের দক্ষতা আবারও প্রমাণে আমি অপেক্ষা করছি। এখন আমি পূর্ণ মনোযোগ দিতে চাই শারীরিকভাবে ভালোভাবে সেরে উঠতে, শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করতে। আল হিলালের হয়ে আমি 2025 ক্লাব বিশ্বকাপ খেলতে চাই, কারণ ক্লাবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনের মাধ্যমে ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।